হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বাইকটা কি স্টার্ট দিতে হবে? একটু হালকা ওয়ার্ম আপ। আমার বাইক রাখার ভেন্যুটা চেঞ্জ হয়েছে। আগে রাখতাম ওইখানে, এখন রাখি এখানে। What is up, good people? This is Rabbi, and welcome to my YouTube channel, Busy Rider, and Facebook page also. And একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনি যদি আজকে 2 লাখ টাকা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যান, আর আপনি কি 100% নিশ্চিত যে আপনাকে কেউ ঠকাতে পারবে না? কারণ সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ বাইক কেনার সময় শুধু বাইকের লুকসটাই দেখে, মিটার আর দামটা কিন্তু দেখে। লুকস, মিটার আর দাম দেখে, এই তিনটা জিনিস ফ্যাক্ট। এই তিনটা জিনিস বেশি দেখে। কিন্তু এমন একটা জিনিস আছে যেগুলো দেখলে 5 মিনিট চেক করলেই আপনি বুঝতে পারবেন বাইকটা আসলে ভালো, নাকি কয়েকদিনের মধ্যেই হাজার হাজার টাকা আপনার নষ্ট হবে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? বাইক কেনার পরেই শুরু হবে মানুষের জ্ঞান দেওয়া। আর এই দাম এই দামে আপনি ওইটা নিলে ভালো হতো, আরেকটু দাম বেশি দিলে নতুন বাইক পেয়ে যেতেন। হ্যাঁ, কিন্তু তখন আরও একটা কিছু, আর কিছু করার থাকে না, তখন কিন্তু আর কিছু করারই থাকে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কোন জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন, যাতে বাইক কেনার পর আফসোস করতে না হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকেন, এবং কারণ শেষের দিকে আমি কিছু টিপসও শেয়ার করব, যেগুলো জানলে একজন সাধারণ মানুষও খুব সহজে বাইক কিনতে পারবে, সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবে। আর তাহলে চলেন শুরু করি। প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে, আগে নিজের বাজেটটা ঠিক করবেন। কারণ অনেকেই একটা বড় ভুল করে, সেটা হচ্ছে প্রথমে বাইক দেখে, তারপরে হচ্ছে বাজেট ঠিক করে। তো এটা কখনোই করবেন না। আগে ঠিক করবেন হচ্ছে আপনার মোট বাজেট কত। ধরেন আপনার কাছে 2 লাখ টাকা আছে, এর মানে এই না যে পুরো 2 লাখ টাকা দিয়েই আপনি বাইকটা কিনবেন। কারণ বাইক কেনার পরেও কিছু খরচ আছে, যেগুলো যেমন হচ্ছে নাম ট্রান্সফার করা, ইঞ্জিন অয়েল, ফিল্টার, ব্রেক প্যাড, চেইন স্পকেট, টায়ার, ব্যাটারি, এই সর্ব এই মানে এই সব জিনিসগুলো যদি আপনার চেঞ্জ করতে হয়, বা দেখা গেছে যে সেকেন্ড হ্যান্ড বাইক নিতেছেন, ওই সব জিনিস যদি চেঞ্জ করা লাগে, বা আপনি ইনিশিয়ালি কিন্তু অতটা বিষয় বুঝতে পারবেন না। তো এগুলো ধরে নেবেন আর কি, ধরে রাখেন যে এগুলো আপনি আপনি আপনার মতো করে বাইকটা ওইভাবে সাজায় নিলেন। একজন মানুষ একভাবে চালাইছে, তার ক্লাসের সিস্টেম একরকম না, তার ব্রেকিং সিস্টেম একরকম না, তো আপনি আপনার মতো করে গুছিয়ে নিয়ে আসতে গেলেও কিন্তু এগুলো লাগবে। আর নাম ট্রান্সফার তো এটা মাস্ট বি, লাগবেই। তো এসব মিলিয়ে 10 হাজার টাকা বা 10 থেকে বেশি যদি হয়ে যায়, যদি বেশি পুরনো বাইক কিনেন, তখন কিন্তু 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত কিন্তু খরচ যেতে পারে। এটার মধ্যে কিন্তু কেউ ভিন্ন মত প্রকাশ করতে পারবে না। আর আমি এমন কোনো কথা বলবো না যেটা আপনাদের মানে ওভার এক্সেস কোনো কথা বলবো না। যেমনটা আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, এবং বাইক কিনে আমি চালাচ্ছি, এবং এর আগেও আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম একটা মালিক পক্ষর কাছ থেকে, কিন্তু সেটাতে আমি ঠকছি, সেটা আপনারা জানেন অলরেডি। তো দ্বিতীয় যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে, আগে ঠিক করবেন কোন উদ্দেশ্যে আপনি বাইকটা কিনতেছেন। আপনার যদি উদ্দেশ্য হয়, উদ্দেশ্য ফিক্স করেন যে আমার কোন পারপাসটা সার্ভ করবে, আমি সেই বাইকটা নিব, সেই পারপাস অনুযায়ী আপনার বাইক সেটা চুজ করতে হবে। যেমন অনেকে শুধু বাইকের লুক দেখে কিনে ফেলে, কিন্তু প্রশ্ন হলো আপনার ব্যবহার কি? অফিস, নাকি ট্যুরিং করবেন, নাকি ডেলিভারি করবেন, নাকি শহরের ভেতরে রাইড করবেন, নাকি লং রাইড করবেন? যদি প্রতিদিন আপনি 60 থেকে 70 কিলোমিটার বাইক চালান, তাহলে এক ধরনের বাইক লাগবে। আবার যদি সপ্তাহে একদিন বের হন, তাহলে অন্য ধরনের বাইকও যথেষ্ট। প্রয়োজন বুঝে বাইক কিনতে হবে, আন্দাজে বাইক কেনা যাবে না। 3 নম্বরে দেখবেন হচ্ছে বাইকের কাগজপত্র। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাগজ। কারণ অনেকেই বাইক দেখে এতটাই এক্সাইটেড হয়ে যান যে কাগজ ঠিকমতো আর দেখেন না। আর যেই সব বিষয়গুলো আপনি দেখবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ডটা আছে কি না, যে বাইকের যে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড সেটা আছে কি না, ট্যাক্স টোকেন আপডেট আছে কি না, ফিটনেস যদি থাকে সেটা মানে ফিটনেস এটা তো আসবে না, তো যাই হোক, ট্যাক্স টোকেনটা দেখবেন, আর বাইকের স্মার্ট কার্ডের রেজিস্ট্রেশনটা দেখবেন। এবং
মালিকের এনআইডি মিলিয়ে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, বাইকটা কি তার নামে কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে নেবেন। মানে কাগজপত্রের যে ইস্যুগুলো থাকে সেগুলো একটু যাচাই বাছাই করে নেবেন, যাচাই বাছাই করে নিলে ভালো। যদি কাগজের মালিক এক মালিক হয় আর বিক্রি করছে অন্য কেউ, তাহলে কারণ জিজ্ঞাসা করতে হবে, কারণ রিস্ক নেবেন না। কারণ এই এই যে বিষয়টা যে বললাম, এই বিষয়টা কিন্তু আমি একদম প্রথম বাইক কেনার সময় আমি ধরা খাইছি। বাইক হচ্ছে এক ভাইয়ের নামে, ওই বাইক আমি যার কাছ থেকে নিছি সে হচ্ছে ওইটার মালিক না, এখনও সে নাম ট্রান্সফার করে নাই। তো এই ভুলে আপনারা পা দিবেন না, দেখবেন যে বাইকের মালিকানা কার নামে আছে, তার কাছ থেকে বাইকটা কেনার আগ্রহ প্রকাশ করেন। আর যদি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম থেকে নেন তাহলে তো তারাই দায়ভার নিবে বা তারাই সেটা ম্যানেজ করে দিবে, তারা সেভাবে বলে দিবে যে আপনাকে একটা ডেট ফিক্স করে দিবে যে 7 ডেজের মধ্যে আপনার নাম ট্রান্সফার করে নিতে হবে। আর এখন তো নতুন যেই নিয়ম আসছে, নতুন যেই বিআরটিএ থেকে বলে দিচ্ছে যে নাম ট্রান্সফার ছাড়া গাড়ি চালানো যাবে না, মামলা হবে নিশ্চিত। সো নাম ট্রান্সফারের ব্যাপারে, কাগজপত্রের ব্যাপারে একদম শিওর না হয়ে বাইকের দিকে যাবেন না, সামনের দিকে আগাবেন না। এবং নাম ট্রান্সফার হবে কিনা, 4 নম্বরে আসবেন, নাম ট্রান্সফার হবে কিনা। বাংলাদেশে অনেকেই বছরের পর বছর নাম ট্রান্সফার করেন না, এটা কিন্তু একটা বড় ভুল করে, যেটা ওই যে আমি যার কাছ থেকে ফার্স্টে কিনছিলাম সে এটা করছিল। তো আজকে এটা বড় ভুল। আজকে সব ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, যেমন ধরেন আমি একটা বাইক কিনে আনছি কিন্তু বাইকের নাম ট্রান্সফারটা করি নাই, আজকে সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তখন কি করবেন? তখন অবশ্যই নিশ্চিত হবেন এই বাইকের নাম ট্রান্সফার করা সম্ভব কি না। আর মানুষের একজনের বাইক আরেকজনের চালায় যদি একটা ক্রাইম করে ফেলে, তাহলে কিন্তু এটা যে নাম ট্রান্সফার করে দিবেন না তারও কিন্তু প্রবলেম হতে পারে। যাই হোক, তো এই নাম ট্রান্সফারের বিষয়ে আপনারা একদম স্ট্রিক্ট থাকবেন, নাম ট্রান্সফারটা করে নেবেন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে। আর বাইকের সার্ভিসিং হিস্ট্রি, যদি এটা অফিসিয়াল কোনো বাইক হয় তাহলে বাইকের সার্ভিসিং হিস্ট্রিটা একটু চেক দিবেন। যদি মালিক সার্ভিস সেন্টারে সার্ভিস করায় থাকে তাহলে রেকর্ড চাইতে পারেন বা রেকর্ডটা দেখতে পারেন। সার্ভিস হিস্ট্রি থাকলে বুঝতে অসুবিধা হবে। আর যদি বাইকটা কতটা যত্নে রাখা হয়েছে সেটাও আপনি বুঝতে পারবেন, যে বাইকের ওভারঅল লোকটা দেখলেও বুঝতে পারবেন এবং বাইকের মেনটেনেন্স সার্ভিসিং দেখলেই বুঝতে পারবেন। যদি আপনি একদম মালিকের কাছ থেকে বাইকটা নেন, সেকেন্ড হ্যান্ড মালিকের কাছ থেকে, মানে সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনতেছেন কোনো মালিকের কাছ থেকে। আর যদি কোনো শোরুম থেকে নেন তাহলে সেটা আপনার আরও ডিটেলসে বুঝতে হবে, দেখতে হবে। মালিকের সাথে যখন আপনি এর আগে তো কথা বলার কোনো সুযোগই নেই, ওই মধ্যস্থতা করবে হচ্ছে বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। তো তখন আপনার বাকি পেপারসটা একটু চেক করতে পারেন, ঠিক আছে? বাইকের হিস্ট্রিটা ওইভাবে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দিবে। আর 6 নম্বরে যেটা আসবে হচ্ছে ইঞ্জিন স্টার্ট করবেন ফার্স্টে। আর বাইকটা স্টার্ট করবেন, স্টার্ট করার পরে শুধু দাঁড়িয়ে দেখে বাইক কেনার দরকার নাই ভাই, কিনবেন না। কারণ হচ্ছে ইঞ্জিনটা ঠান্ডা অবস্থায় স্টার্ট করবেন, খেয়াল করবেন যে এক স্টার্টে চালু হচ্ছে কিনা, অস্বাভাবিক শব্দ হয় কিনা এবং ধোঁয়া বের হয় কিনা। আর একটা জিনিস খেয়াল করবেন হচ্ছে ইঞ্জিনটা কাঁপছে কিনা। আর যদি ইঞ্জিনটা বেশি কাঁপাকাঁপি করে এবং হচ্ছে ইঞ্জিনের শব্দ অনেক কিছুই বলে দেবে, যেটা হচ্ছে আপনি ইঞ্জিনটা স্টার্ট করলে, বাইকটি স্টার্ট করলেই বুঝতে পারবেন যে ইঞ্জিনের সাউন্ডটা কেমন। 7 নম্বর যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ধোঁয়া পরীক্ষা করবেন, যেমন সাদা ধোঁয়া না নীল ধোঁয়া না কালো ধোঁয়া। হ্যাঁ, এই 3 ধরনের আলাদা অর্থ আছে। কারণ বিশেষ করে নীল ধোঁয়া দেখলে সাবধান, কারণ এটা অনেক সময় ইঞ্জিনের বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। তো এটা আমি বলে দিলাম যে 7 নম্বরে আমি যেটা পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে, 7 নম্বরে যে জিনিসটা পয়েন্ট আউট করা হয়েছে সেটা হচ্ছে ধোঁয়া পরীক্ষা করবেন, এক্সিলারেট করবেন, ধোঁয়াটা দেখবেন যে কেমন আসতেছে এইটা। দেন হচ্ছে ইঞ্জিন অয়েল লিক আছে কিনা। অনেকের গতকালকে একটা বিষয় হয়েছে যে মাহিম ভাইয়ের নাকি বাইকের ইঞ্জিন অয়েল লিক হয়ে গেছে, মানে ইঞ্জিন অয়েল লিক হয়েছে। যাই হোক, তো সেটা সে সারায় নিছে। তো এই জিনিসটা খেয়াল করবেন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে, যে ইঞ্জিন অয়েল লিক আছে কিনা। ইঞ্জিনের নিচে দেখবেন যে কোথাও তেল জমে আছে কিনা, মানে গ্যাসকেটে যে লিকটা হচ্ছে কিনা। হ্যাঁ, তো তারপর হচ্ছে অয়েল সিল ভাঙা কিনা। তারপরে আরেকটা জিনিস দেখতে পারেন, এগুলো কিন্তু ছোট মনে হলেও পরে কিন্তু বড় খরচ হতে পারে। এটার দিকে আপনারা খেয়াল রাখবেন যে এই বিষয়গুলো, ইঞ্জিনের যে বিষয়গুলো পার্টগুলো থাকবে এগুলো একটু দেখে নেবেন, যে ইঞ্জিনে
কোনো তেল জমে আছে কিনা, বেসিক জিনিস আর কি, ইঞ্জিনে কোনো তেল জমে আছে কিনা এটা দেখে নেবেন। তারপরে 9 নম্বরে যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে চেসিসের নাম্বার এবং ইঞ্জিন নাম্বারটা মিলায় দেখবেন যে কাগজের সাথে যা লেখা আছে ইঞ্জিনের চেসিসে এবং ইঞ্জিন নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেকে এটা দেখেন না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যখন একটা বাইক নাম ট্রান্সফার করতে যাবেন তখন কিন্তু এগুলা দেখবে ম্যাজিস্ট্রেট এসে। তো যাই হোক, তখন নাম ট্রান্সফারের ক্ষেত্রে এটা দেখবেন, এটা দেখে। তখন আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে নেন তাহলে এটা দেখে নেবেন ওইভাবে। আর এরপরে যে বিষয়টা 10 নম্বরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এর আগেও বলছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এই বাইকটা পড়ে যাওয়ার পর বড় অ্যাক্সিডেন্ট, মানে বাইক পড়ে যাওয়ার পর পড়ে যাওয়া বা বড় কোনো অ্যাক্সিডেন্ট এক জিনিস না। টুকটাক পড়ে যেতেই পারে বাইক। আমরা বাইক বাহিরে রাস্তায় চলছে গাড়িটা, রাস্তায় বাইকটা চলছে, তো তখন বাইকটা পড়ে যেতেই পারে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। 2 চাকার জিনিস, হাওয়ার উপরে চলে, তো এটা বাইক পড়ে যেতে পারে। কিন্তু বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেই হিস্ট্রিটা একটু দেখবেন, যেমন হচ্ছে চেসিস বাঁকা আছে কিনা, ফর্ক সোজা আছে কিনা, হ্যান্ডেল একদিকে টানে কিনা, তারপরে ওয়েল্ডিংয়ের দাগ আছে কিনা, এগুলো দেখবেন। এগুলা বেসিক জিনিস, এগুলো দেখে নিতে হবে। 11 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা দেখবেন হচ্ছে টায়ারের অবস্থা। হ্যাঁ, টায়ারের অবস্থা দেখবেন। এক এক জোড়া ভালো টায়ারের দাম কত জানেন? অনেক সময় 10 থেকে 20,000 টাকা। হ্যাঁ, মানে মানে এত বেশিও না, মানে এক জোড়া ভালো টায়ারের দাম আপনার ধরেন 11 থেকে 12,000 টাকার মধ্যে আপনি পাবেন। 11 থেকে 12,000 টাকার মধ্যে পাবেন। তো যদি ভালো টায়ার, রেয়ার টায়ার বা ওই সামনের টায়ার যেটাই হোক, যে ভালো টায়ার, তার টায়ারের ট্রেড দেখে নেবেন। এবং পুরনো হলে দাম কমানোর সুযোগ আছে, কারণ টায়ারের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে, যে ইঞ্জিন এবং টায়ার মিটারের একটা বিষয় থাকে। তো যাই হোক, এটা টায়ারটা একটু দেখে নেবেন। এবং 12 নম্বরে যেটা দেখবেন চেন স্পকেট, চেনটা কি ঢিলা কিনা, তারপর স্পকেট ক্ষয় হয়েছে কিনা, শব্দ করে কিনা, এবং এসব খরচের বিষয়ে একটু জেনে নেবেন যে এটা কেমন খরচ, কোন বাইক ভেদে এটার খরচটা ওইভাবে হবে। আমি কিন্তু একদম অল ওভার সব এভরি বাইকের কথা বলতেছি, কারণ আমি কোনো স্পেসিফিক কোনো নাম নিতেছি না, কোনো এফজেডের নাম নিতেছি না, কোনো জিক্সারের নাম নিতেছি না। আমি এভরিথিং, সব একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে আপনি কী কী বিষয়গুলো দেখবেন সেই বিষয়ে কথা বলতেছি। এরপর দেখতে পারেন আপনি ব্রেক ব্রেকটা নিয়ে একটু দেখতে পারেন, সামনের ব্রেক, পেছনের ব্রেক, ডিস্কে কি দাগ আছে কিনা, ব্রেক প্যাডটা একটু দেখে নেবেন, এবিএস থাকলে কাজ করে কিনা, সব দেখে নেন একসাথে। হ্যাঁ, ব্রেকের বিষয়টা দেখে নিলেন। তারপরে এরপরে যে বিষয়টা দেখবেন 14 নম্বর, আই থিঙ্ক 14 নম্বর হবে সেটা। তো সাসপেনশনটা একটু দেখে নেবেন, সামনের শক থেকে অয়েল লিক করতেছে কিনা, পেছনের শক নরম হয়ে গেছে কিনা। যদিও আপনি প্রথম নতুন অবস্থায় এই বিষয়গুলো অতটা ভালো বুঝতে পারবেন না, তবে স্পিড ব্রেকারে বুঝতে পারবেন। তবে স্পিড ব্রেকার যখন কি বলে, স্পিড ব্রেকারটা যখন আপনি যাবেন স্পিড ব্রেকারের উপর দিয়ে, তখন এই বিষয়টা আপনি একদম পুরোপুরি বুঝতে পারবেন। আর 15 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল চেক করবেন, যেমন হচ্ছে হেডলাইট, হর্ন, ইন্ডিকেটর, ব্রেক লাইট, তারপরে সেলফ, মিটার, সব কিছু একটু একবার দেখে নেবেন। তারপরে হচ্ছে 16 নম্বরে যে বিষয়টা, একটা টেস্ট রাইড দিবেন, মানে যদি পসিবল হয় একটা টেস্ট রাইড দিবেন। এটা সবচেয়ে বড় কথা, কমপক্ষে 5 থেকে 10 মিনিট একটু চালাবেন বাইকটা, একটু দেখবেন গিয়ার ঠিকমতো উঠতেছে কি না, ক্লাচ স্লিপ করছে কি না, হ্যান্ডেল কাঁপতেছে কি না, এবং ব্রেকিং ঠিক আছে কি না, বাইক একদিকে টানতেছে কি না, এই সব কিছু চালালেই বোঝা যাবে। বাকি উপরে যেসব কথাগুলো বললাম, একটু আগে যে কথাগুলো বলে আসলাম, এই কথাগুলোর সাথে এই সবগুলো কথা টেস্ট রাইড দিলে আপনি বিষয়টা একদম বুঝতে পারবেন। 17 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খুব কম দাম দেখলেই লোভ করবেন না, কারণ বাজারে যদি দেখা গেছে মার্কেটে বা সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা হচ্ছে আপনার বাইক কোনো ব্যক্তির কাছ থেকে কেনার সময় যদি মানে সবাই যদি 1,80,000-এ বিক্রি করে আর কেউ 1,30,000-এ দিতেছে, তাহলে কিন্তু প্রশ্ন করবেন কেন এত কম টাকায়। কারণ কেন এত কম টাকায় দিচ্ছে, কারণ ছাড়া কোনো টাকা মানে কারণ ছাড়া কোনো টাকা ছাড়বে না তারা। কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকে বড় ধরনের যদি কোনো ড্যামারেজ বা হচ্ছে কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে তারা এতটা টাকা কমাবে না। দেখা গেছে একটা বাইক
ম্যাক্সিমাম 5-10 হাজার টাকা এদিক সেদিক হইতে পারে, কিন্তু দেখা গেছে 1,80,000 টাকার বাইক আপনার 1,30,000 টাকা অফার করতেছে। ভাই এত লোভে পড়ার কিছু নাই, ওই বাইকে ডেফিনেটলি কোনো সমস্যা আছে, তো ওই বাইকটা কিনা থেকে বিরত থাকেন, লোভ করার দরকার নাই। আপনার ওই বাজেটের মধ্যে যে বাইকটা পাবেন সেটা নেবেন, ভালো একটা বাইক নেবেন। তারপরে হচ্ছে পরিচিত কোনো মেকানিক নিয়ে যেতে পারেন। 18 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, যে পরিচিত কোনো মেকানিক থাকলে আপনার পরিচিত, তাহলে তাকে নিয়ে যেতে পারেন সাথে। আপনি যত এক্সপার্ট হন, হ্যাঁ আপনি যতই এক্সপার্ট হন না কেন, আপনি পরিচিত মেকানিক নিয়ে যান, যে আপনি যতই এক্সপার্ট হন, একজন ভালো মেকানিক অনেক কিছু চোখে দেখে বুঝে ফেলবে। যে সমস্যাটা আপনি বুঝবেন না, সে 5 মিনিট ধরেই ফেলবে, 5 মিনিটেই ধরে ফেলবে সে, কারণ সে 5 মিনিট পরেই সে ধরে ফেলতে পারবে। 19 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে বিক্রেতার ব্যবহারও লক্ষ্য করতে হবে, এবং আপনি যদি কোনো তো বিক্রেতার ব্যবহারটা একটু লক্ষ্য করবেন, যে যার কাছ থেকে আপনি বাইকটা নিচ্ছেন, শোরুম হোক, ব্যক্তি হোক, যাই হোক, যার কাছ থেকে বাইকটা নেবেন তার ব্যবহারটা মাস্ট বি ভ্যালু ক্রিয়েট করে। এখানে ব্যবহারটা দেখে নেবেন, কারণ হচ্ছে যদি কেউ বলে ভাই এখনই সিদ্ধান্ত নিন, আজকেই টাকা দেন, আরেকজন আসতেছে, যাই হোক। 20 নম্বর যে বিষয়টা বলবো, যে দামাদামি করবেন কিভাবে, এটা একটু বলে নিই, কারণ সব জিনিসের এক জিনিস, সেটা হচ্ছে দামাদামি করা। দামাদামি কমানোর জন্য অযথা কম বলবেন না, যে সমস্যা পাবেন সব বলবেন তাকে, হ্যাঁ সব বলবেন তাকে বলতে পারেন, তারপর হিসাব করে দাম বলবেন। এতে বিক্রেতাও বুঝবে যে আপনি এই বাইকটা কেনার জন্য সিরিয়াস। আর সবশেষে বলতে চাই, একটাই কথা বলবো, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক খারাপ না, বরং অনেক সময় একই টাকায় ভালো বাইকও পাওয়া যায়, কিন্তু সেই ভালো বাইকটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। একটু সময় দিন, আর একটু রিসার্চ করতে হবে আপনার বাইক সম্পর্কে, আর একটু বেশি, যদি যে বাজেটের অনুযায়ী আর কি বাইকটা রিসার্চ করবেন, বাইক সম্পর্কে একটু ঘুরলেই বুঝতে পারবেন। আর 2-3টা বাইক দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। আর শুধু বাইকের লুক দেখে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। ইঞ্জিন, কাগজ, কন্ডিশন আর ভবিষ্যতের খরচ সব মিলিয়ে বিচার করবেন। মনে রাখবেন, সস্তায় কিনে পরে কিন্তু বেশি খরচ করার চেয়ে শুরুতেই ভালো বাইক কিনে নিশ্চিন্তে চালানো অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তো এই জিনিসটা মাথায় রাখবেন, এবং আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, তাহলে পরবর্তী ভিডিও দেখতে পারবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিব, এবং দেখা হবে নতুন কোনো রাইডে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।